বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো সপ্তম শ্রেণীর বিজ্ঞানের আমরা আলোচনা করব প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় কি? নিম্ন শ্রেণীর জীব। তো নিম্ন শ্রেণীর জীবের কিন্তু এটা আমার দ্বিতীয় ক্লাস। যদি প্রথম ক্লাসটি দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আলোচনা করা হবে পার্ট 3 থেকে 4। 3 থেকে 4-এ কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে ভাইরাস নিয়ে। ব্যাকটেরিয়া নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। তো ভাইরাস এই অংশটুকু থেকে কি কি ধরনের প্রশ্ন আমাদের আসে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো কি ধরনের প্রশ্ন আসে দেখো, যে ভাইরাস থেকে নর্মালি কিন্তু এই 8 ধরনের প্রশ্ন আসে আমাদের পরীক্ষাতে। এর বাইরেও কিছু কিছু প্রশ্ন হয়, সেগুলো আমাদের বইয়ের ভিতরে আমরা রিডিং পড়লে ভালোভাবে জানতে পারবো। তো আমরা এই প্রশ্নগুলো ধীরে ধীরে শিখে নিব এই ভিডিওতেই। তো চলো শুরু করা যাক। তো ভাইরাস, রিকেট, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই ধরনের অণুজীবগুলো কিন্তু আমাদের পরিবেশে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে। এরা কিন্তু বেশিরভাগই কী করে? আমাদের উপকার সাধন করে। তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। তো এদের মধ্যে কিছু কিছু আছে যারা রোগ সৃষ্টি করে। ভাইরাস, ব্যাকটেরিয়া কিন্তু আমাদের অনেক রোগ সৃষ্টি করে। ছত্রাকের কারণে কিন্তু অনেক রোগ আমাদের দেহে হয়। এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানব। ভাইরাস। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না। এদেরকে কি করা হয়? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। নর্মালি যে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র আছে, আলোক অণুবীক্ষণ যন্ত্র যেটা, সেটা দ্বারা কিন্তু ভাইরাসকে দেখা যায় না। এরা সরলতম গঠনের। ভাইরাসের দেহকে কিন্তু সরলতম বলা হয়। কেন এরা সরলতম গঠনের, এ বিষয়ে আমাদের প্রশ্ন আছে, সেখান থেকে আমরা ভালোভাবে দেখে নেব। ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমালেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তো ভাইরাসের দেহে কি কোষ প্রাচীর, প্লাজমালেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এগুলো কিন্তু থাকে না। তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। তো ভাইরাস দেহকে কিন্তু এই যে এই অঙ্গাণুগুলো না থাকার কারণে ভাইরাসের দেহে ভাইরাসদেরকে কিন্তু অকোষীয় বলা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। এখন এই যে ডিএনএ, ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ মানে হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তো কি, এই যে ভাইরাস আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা যে গঠিত, এই দুইটা কিন্তু যখন একসাথে থাকে তখন কিন্তু এরা জীবনের সমস্ত লক্ষণ প্রকাশ করে। যখন আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায় তখন কিন্তু এরা জীবনের সমস্ত লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবদেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের সমস্ত লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না। এ কারণে ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয়। তো ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কারণ হলো কি, ভাইরাস কিন্তু জীবদেহের ভিতরেই জীবনের লক্ষণ প্রকাশ করতে পারতেছে। যখন জীবদেহের বাইরে আসে তখন কিন্তু তারা জীবনের কোনো লক্ষণ প্রকাশ করতে পারে না। এই জন্য ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয়। এই প্রকৃত পরজীবী বলা হয় কেন ভাইরাসকে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই যে এতক্ষণ আমরা যে অংশটুকু আলোচনা করলাম, এই অংশটুকু থেকে কি কি ধরনের প্রশ্ন আসে চলো আমরা একটু দেখে আসি। 1 নাম্বার, ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? অথবা ভাইরাস দেহকে অকোষীয় বলা হয় কেন? অথবা ভাইরাসকে সরলতম জীব বলা হয় কেন? তো এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে দিব সেটা একটু দেখে নেই। হলো প্রশ্নের উত্তর। ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন, আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। ভাইরাসের দেহ কোষ দিয়ে গঠিত না হয় এদের দেহে কোষ প্রাচীর, প্লাজমালেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তাই ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়। এ পর্যন্ত দিলে কিন্তু ভাইরাসকে কেন অকোষীয় জীব বলা হয় এই দুইটা অংশের আনসার হয়ে গেল। এখন পরবর্তীতে এই লাইনটুকু দিলেই কিন্তু এই প্রশ্নটুকুর আনসার হয়ে যাবে। আর এ সকল অঙ্গাণুর অনুপস্থিতির কারণে ভাইরাসকে সরলতম জীব বলা হয়। তাহলে কি, এই যে কোষ প্রাচীর, প্লাজমালেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নাই, আর এই অঙ্গাণুগুলোর অনুপস্থিতির কারণে এই ভাইরাসকে কিন্তু সরলতম জীব বলা হয়। আশা করি বুঝতে পারছো। এখন আসি পরবর্তী অংশে। ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। 1.1 এ গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো। এই যে দেখো 1.1-কে কিন্তু আমাদের একটা চিত্র দেওয়া আছে।
এই চিত্রটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। বলা হয় কি ব্যাকটেরিওফাজ ভাইরাসের চিহ্নিত চিত্র অঙ্কন করো, অথবা T2 ভাইরাসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই যে এরকমভাবে T2 লেখা থাকে, এই চিত্রটা অবশ্যই তোমরা অঙ্কন করে শিখে নেবা চিহ্নিতকরণ সহ। তো ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙা চিহ্নে, পাউরুটির ন্যায় হতে পারে। তাহলে ভাইরাসের আকৃতিটা কেমন হয়? তো গোলাকার, দণ্ডাকার, ব্যাঙা চিহ্নে, পাউরুটির ন্যায় হতে পারে। ভাইরাস মানব দেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। তো এখান থেকে কিন্তু ভাইরাস কেমন আকৃতির হয় এই প্রশ্ন আসতে পারে, অথবা ভাইরাস দ্বারা কী কী ধরনের রোগ সৃষ্টি হয় সেগুলোও আসতে পারে। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ, অর্থাৎ যে সকল রোগ বায়ু ধারা ছড়িয়ে পড়ে তাদেরকে কিন্তু বায়ুবাহিত রোগ বলা হয়। এরকম রোগ হলো কি বসন্ত, হাম, সর্দি। তো ধানের টুকরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ধানের টুকরো এবং তামাকের মোজাইক রোগের জন্য কি দায়ী, সেটা বলা হবে কিন্তু ভাইরাস। তো এটা পরীক্ষাতে নৈর্বৃত্তিকে অনেক বেশি আসে। তো এরপর হলো ভাইরাসের উপকারিতা। তো বিভিন্ন রোগ যেমন বসন্ত, পোলিও, প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি করা হয়। তাহলে কি এই যে এই রোগগুলোর টিকা কিন্তু ভাইরাস থেকে তৈরি করা হয়। জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয়, অর্থাৎ একটা প্রাণীর জিনগত পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞানীরা কিন্তু ভাইরাসকে ব্যবহার করেন। কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে পরোক্ষভাবে রক্ষা করে। কে রক্ষা করে? ভাইরাস। ভাইরাস কি ব্যাকটেরিয়াজনিত কিছু রোগ যে আমাদের দেহে হয় সেগুলো থেকে কিন্তু ভাইরাস আমাদেরকে রক্ষা করে, অর্থাৎ এই রোগগুলো সহজে হতে দেয় না। ভাইরাসের অপকারিতা। ভাইরাস অপকারিতা কি? মানব দেহে কোভিড-19, বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে। এই রোগগুলো কিন্তু ভাইরাসের কারণে সৃষ্টি হয়, আমরা জানি। তো এই যে এইডস, এটা কিন্তু খুবই পরিচিত একটা রোগ। তো উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক, ধানের টুকরো ইত্যাদি সৃষ্টি করে। তো এই ছিল আমাদের ভাইরাস সম্বন্ধে আলোচনা। তো আমরা ভাইরাস থেকে যে ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো এখন আলোচনা করব। 2 নম্বর প্রশ্ন, ভাইরাস কখন জীবনের লক্ষণ হারিয়ে ফেলে? ভাইরাসের দেহ প্রধানত আমিষ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। তো আমিষ এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা কিন্তু ভাইরাসের দেহ গঠিত। যখন এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায় তখন এরা জীবনের লক্ষণ হারিয়ে ফেলে। তাহলে ভাইরাস কখন জীবনের লক্ষণ হারিয়ে ফেলে তখন আমরা কিন্তু এটা জানলাম, এটা কিন্তু আমাদের বইয়ে হুবহু আছে। এখন দেখো এখানে ডিএনএ এর কিন্তু মিনিংটা দেওয়া আছে, রাইবো নিউক্লিক অ্যাসিড। এইটা কিন্তু তোমরা বানান সহ শিখে নিবা। অনেক সময় সৃজনশীলের ক নাম্বারে অথবা নৈর্বৃত্তিকে আসে। বা আরএনএ কি? এই যে আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, এটার বানানো শিখে নেবে। যখন ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বানান শিখবা তখন এইখান থেকে শুধু ডিঅক্সি বাদ দিলেই এই রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা কিন্তু আরএনএর মিনিং। তো 3 নম্বর প্রশ্নে কি আছে, ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কেন? এটাও কিন্তু আমাদের বইয়ে হুবহু আনসার আছে। ভাইরাস জৈব রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত এবং উপযুক্ত পোষক দেহের অভ্যন্তরে পোষক দেহের জৈব রাসায়নিক উপাদান ব্যবহার করে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। অর্থাৎ পোষক দেহকেই খাদ্য হিসেবে ব্যবহার করে এবং সেইখান থেকেই কিন্তু সে তার বংশ বৃদ্ধি করে। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না। এ কারণে ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভাইরাসকে জড় ও জীবের যোগসূত্র বলা হয় কেন? উত্তর, ভাইরাসকে জড় ও জীবের যোগসূত্র বলা হয় কারণ ভাইরাস যখন অন্য জীব দেহে প্রবেশ করে তখন এর আমিষ ও নিউক্লিক অ্যাসিড একত্রিত হয়। যখন ভাইরাস জীব দেহে প্রবেশ করতেছে তখনই কিন্তু আমিষ আর নিউক্লিক অ্যাসিড কি হচ্ছে? একত্রিত হচ্ছে। ফলে এরা জীবনের লক্ষণ ফিরে পায়। যখনই আমিষ এবং নিউক্লিক অ্যাসিড একত্রিত হয় তখনই কিন্তু এরা জীবনের সমস্ত লক্ষণ ফিরে পায়। আবার যখন ভাইরাস জীবদেহের বাইরে থাকে তখন এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে যায়। জীবদেহের বাইরে গেলেই কিন্তু আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড দুটি আলাদা হয়ে যায়। ফলে এরা এদের জীবনের লক্ষণ হারিয়ে ফেলে। তাই ভাইরাসকে জীব ও জ্বরের যোগসূত্র বলা হয়। এর মানে হলো ভাইরাস এক সময় জীবের মতো আচরণ করতেছে, আবার অন্য সময় জড় পদার্থের মতো আচরণ করে। 5 নম্বর প্রশ্ন, ভাইরাসের গঠন ও বৈশিষ্ট্য লিখো। ভাইরাসের গঠন এবং বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। ভাইরাস সরলতম ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। তাই ভাইরাস কি সরলতম জীব এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। এদের দেহ প্রোটিন আবরণ নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত, কিন্তু কোষ প্রাচীর, প্লাজমোলেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তো কোষ প্রাচীরে কিন্তু এগুলো কিছুই থাকে না। তা ভাইরাস প্রকৃত পরজীবী অণুজীব,
অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া জীব বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ প্রকাশ করে না। তবে জীবিত কোষে এরা প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড পরিবর্তনের মাধ্যমে জীবনের লক্ষণ প্রকাশ করে। এ হলো ভাইরাসের গঠন ও বৈশিষ্ট্য। তো চাইলে ভাইরাসের গঠন এবং বৈশিষ্ট্যগুলো তোমরা এভাবে লিখতে পারো। কিভাবে? 1 নাম্বার, ভাইরাস অকোষীয় সরলতম জীব। 2 নাম্বার, এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। 3 নাম্বার, এদের দেহ শুধুমাত্র প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। 4 নাম্বার, নিউক্লিয়াসবিহীন, এদের নিউক্লিয়াস থাকে না। 5, জীব দেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ প্রকাশ করে না। এগুলো এখানে যেরকম আমরা ধারাবাহিকভাবে লিখে দিছি, এখানে আমরা একটা নাম্বার দেয়া লিখলাম আর কি, 1 2 3 4 5 দ্বারা। পরে 7 নাম্বার, ভাইরাসজনিত কয়েকটি রোগের নাম লিখো, এটাও আমাদের বইয়ে আছে, দেখে নিবা। তারপর হলো 8 নাম্বার, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাসের ভূমিকা ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের স্বাস্থ্যের উপরে ভাইরাস কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে এটাই এখানে ব্যাখ্যা করতে হবে। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাসের ভূমিকা মারাত্মক। মানব দেহে বিভিন্ন রোগের কারণ হলো ভাইরাস। ভাইরাসের কারণে সৃষ্ট বিভিন্ন রোগের মধ্যে মাম্পস, হাম, বসন্ত, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, এইডস অন্যতম। ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ সাধারণত 3-4 দিনে এমনিতেই সেরে যায়। তবে কিছু কিছু রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। মাম্পস, হাম, বসন্ত ইত্যাদি কষ্টদায়ক রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আমাদের শ্বাসনালীতে ঢুকে সংক্রমণ ঘটায়। তাহলে এরা কি শ্বাসনালীতে ঢুকে সংক্রমণ ঘটায়, বাতাসের সাহায্যে উড়ে বেড়ায়, আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের দেহের ভিতরে প্রবেশ করে। আবার হাসি কাশির মাধ্যমে ছড়ানো সর্দি কাশির ভাইরাসও আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া ভাইরাস দ্বারা সৃষ্ট বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ রোগ এইডস, একবার হলে আর নিরাময় হয় না। সুতরাং উপরের বর্ণনা থেকে বলা যায় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাসের যথেষ্ট ভূমিকা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।